আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, রিজওয়া কলেজের একজন প্রভাষক। তো পাশ করে অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য থাকছে সোশিও ভূগোল দ্বিতীয় পর্ব। আমরা যে কাজটা করেছি, তোমাদের এই যে সাবজেক্টিভ পরীক্ষাটা আছে যেখানে অবজেক্টিভ আসবে বা এমসিকিউ আসবে, তার জন্য আমরা ভূগোল সেকেন্ড পেপারটাকে অনেক বেশি সংক্ষিপ্ত করেছি এবং যে তথ্যগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। চলো আমরা চলে যাই। আমরা আলাপ করব হচ্ছে এই দ্বিতীয় পত্রের যে টপিকস গুলো। প্রথমে থাকবে মানব ভূগোল, মানে যেটাকে আমরা বলছি হিউম্যান জিওগ্রাফি। এরপরে হিউম্যান জিওগ্রাফি যে দুইটি অংশ, মানে দুটো খুবই গুরুত্বপূর্ণ অংশ, একটা হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন, তারপর হচ্ছে তাদের কৃষি বা এগ্রিকালচার। এই দুটো নিয়ে কথা বলবো। তারপরে এই যে মানুষের যে কাজে লাগে খনিজ সম্পদ, শিল্প এবং মানচিত্র নিয়ে একটু আলাপ করবো। আমরা বেসিক্যালি দেখতে পাই যে মোটামুটি 6টা জায়গা থেকে যে সাধারণ জ্ঞান টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলোই পরীক্ষায় চলে আসে। চলো আমরা প্রথমে মানব ভূগোল দিয়ে শুরু করি। এখানটাতে যদি আমরা মানব ভূগোলটা দেখি, আসলে মানব ভূগোল বিষয়টা বেসিক্যালি কি? মানব ভূগোল বিষয়টা হচ্ছে বেসিক্যালি মানুষের সাথে ভৌগোলিক পরিবেশের যে সম্পর্ক। কারণ এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা কিন্তু উপরে কিন্তু আমরা বসবাস করি, তাই না? এই মানব ভূগোলের অন্য নাম বা একটা বড় অংশ হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। তো এই জায়গা থেকে আমার 1 নম্বরটা এমসিকিউ চলে আসে যে মানুষ ও ভৌগোলিক পরিবেশের সম্পর্ককে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে মানব ভূগোল। এবং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট অনেক ক্ষেত্রে বলা হয় যে এর একটা অন্য নাম হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এইটা হচ্ছে একটা এমসিকিউ হতে পারে। এরপরে এই যে মানব ভূগোলের সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে মানুষ। কারণ আমরা দেখি যে মানব ভূগোল শব্দটার সাথে কিন্তু এই মানুষ শব্দটা আছে। সো এই জায়গা থেকে আমরা আরেকটা এমসিকিউ প্রত্যাশা করতে পারি। এখন যদি এই মানুষ কিন্তু বর্তমান সময়ে আগের মতো বসবাস করে না, বরং মানুষ কিন্তু এখন রাষ্ট্রের মাধ্যমে বা একত্রিত হয়ে বসবাস করে। এই জায়গা থেকে আমরা দেখব যে এই রাষ্ট্রগুলোর কি অবস্থা এবং এই রাষ্ট্রগুলোকে নিয়ে যে বিশ্ব রাজনীতির পরিমণ্ডলটি তৈরি হয়, সেই বিশ্ব রাজনীতির পরিমণ্ডলটি একবার দেখার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে যেটা মনে রাখবো যে পৃথিবীতে অনেক ধরনের স্টেট আছে, কিন্তু কনফেডারেট স্টেট বা ফেডারেল স্টেট হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি স্বীকৃত হচ্ছে সুইজারল্যান্ড। এটা হচ্ছে আমার আরেকটা এমসিকিউ ধরতে পারি। এবং ডোমিনিয়ন স্টেট হিসেবে একসময় স্বীকৃত ছিল হচ্ছে কানাডা। একটা সময় হচ্ছে আমাদের বিশ্বে 5টা ডোমিনিয়ন স্টেট ছিল, যেটা আমরা 6 নম্বর এমসিকিউ বলতে পারি। আমরা যে দেশে বসবাস করি সে দেশের নাম কি? নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কোথায় অবস্থিত? বাংলাদেশ অবস্থিত এশিয়া, স্পেসিফিক্যালি ভারতীয় উপমহাদেশে। এই যে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় দুটি রাষ্ট্র হচ্ছে পাকিস্তান এবং ভারত। এই পাকিস্তান এবং ভারতের যে সীমানাটা আছে, সেই সীমানাটা বলা হয় রেড ক্লিফ লাইন। কারণ রেড ক্লিফ নামে একজন ভদ্রলোক এই সীমানাটা অঙ্কন করে। এটা আমার হচ্ছে 7 নম্বর একটা এমসিকিউ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে 1956 সালে আমরা যে কোরিয়াকে চিনি, কোরিয়া উপদ্বীপটা কিন্তু এখন 2 ভাগে বিভক্ত। তখন দুটি রাষ্ট্র, একটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে যে লাইনটা, যে বিভাজনটা হয়, সেটা কিন্তু বেসিক্যালি 1953 সালে বিভাজনটা হয়। এবং পৃথিবীতে অনেক, এটা আমার একটা হচ্ছে 8 নম্বর এমসিকিউ। পৃথিবীতে অনেক ধরনের স্টেট আছে বা অনেক ধরনের রাষ্ট্র আছে। আফগানিস্তানকে আমরা বলেছি বাফার স্টেট, কারণ এটা হচ্ছে বিশ্বের পরাশক্তিগুলোর মাঝে অবস্থিত। এইরকম আফগানিস্তানের মতো আমরা বেশ কিছু বাফার স্টেট আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার স্টেট হচ্ছে আফগানিস্তান। এটাকে বলা হচ্ছে এটাকে আমরা বলতে পারি 9 নম্বর এমসিকিউ। এখন আমরা যেহেতু একটু মুছে ফেলার পরে আমরা যদি বাংলাদেশের থেকে একটু আমরা এমফাসিস করে কি দেখতে পাই, বাংলাদেশের আয়তন হচ্ছে 56,977 বর্গ মাইল। অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় 1,47,570 বর্গ কিলোমিটার, এবং কিছু কিছু জায়গাতে এটা বলা হয় 1,47,610 বর্গ কিলোমিটার। কারণ আমরা জানি যে ছিটমহল হস্তান্তর এবং এর পরে আমাদের সীমানা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন হচ্ছে এই যে বাংলাদেশটা, তাহলে এখন একটা প্রশ্ন দাঁড়ায় যে বাংলাদেশ আয়তন বুঝলাম, এখানে আমার 3টা এমসিকিউ আছে। একটা হচ্ছে আয়তন বর্গ মাইলে কত, বর্গ কিলোমিটারে হয় 1,47,500 বর্গ কিলোমিটার অথবা 1,47,610 বর্গ কিলোমিটার। এখন প্রশ্নটি হচ্ছে যে এই যে রাষ্ট্রটা আছে আমাদের যে বাংলাদেশ,
এটা হচ্ছে পৃথিবীর কততম বৃহত্তম রাষ্ট্র? এটা হচ্ছে পৃথিবীতে 93তম বৃহত্তম রাষ্ট্র, 191তম বৃহত্তম রাষ্ট্র ছিল হয়তো। এবং বাংলাদেশ যে স্টেটটা আছে, এই স্টেটের মাঝখান থেকে একটা রেখা চলে গেছে, সেই রেখাটাকে আমরা বলি কর্কটক্রান্তি রেখা। তাহলে এখান থেকে আমি আরেকটা এমসিকিউ পেলাম, এখান থেকে আমরা আরেকটা এমসিকিউ পেলাম। এই যে বাংলাদেশে কিন্তু 3 দিকেই একটা রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রের নাম কি? সেই রাষ্ট্রের নাম হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, যার নাম আমরা প্রায় পত্র পত্রিকায় বিভিন্ন ভাবে শুনে থাকি। এই যে বাংলাদেশের মানে ভারত যে বাংলাদেশের 4 দিকে ঘিরে আছে, 3 দিকে ঘিরে আছে, কারণ একদিকে আছে হচ্ছে বঙ্গোপসাগর। এই যে 3 দিকে যে ঘিরে আছে, এই আকারটা হচ্ছে 3715 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আমরা তো দেখলাম পূর্বীয় ভারত, পশ্চিমীয় ভারত, পূর্বীয় ভারত, উত্তরেও কিন্তু আমার ভারত, তাহলে দক্ষিণে কি? এই দক্ষিণে আমরা সবাই জানি একটা উপসাগর, সেটা হচ্ছে বঙ্গোপসাগর, যাকে আমরা বলি বে অফ বেঙ্গল। এখন প্রশ্ন হচ্ছে, এই বে অফ বেঙ্গলের পুরোটাই কি বাংলাদেশের? কারণ কি না, মনে হতে পারে, কিন্তু বে অফ বেঙ্গল পুরোটাই বাংলাদেশের, কারণ এখানে বেঙ্গল শব্দটা আছে। সো এই জায়গা থেকে আমাদের একটু মনে রাখা দরকার যে পুরোটা কিন্তু বাংলাদেশের না। এখানে হচ্ছে প্রথমত 12 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের এক্সক্লুসিভ জোন, তারপরে 200 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ইকোনমিক জোন। মানে এইখান থেকে প্রথমে 12 নটিক্যাল পর্যন্ত, তারপর সেখান থেকে আবার 200 নটিক্যাল পর্যন্ত আমাদের আওতাভুক্ত। এরপরে যে সমুদ্রটি আছে, সমুদ্রটি কিন্তু আন্তর্জাতিক, বা সমুদ্রের যে অংশটা আছে সেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল। এটা কিন্তু ইন্টারন্যাশনাল সি, মানে সেটা কিন্তু আমাদের দেশের না। এখানে যে কেউ অবস্থান করতে পারে, এবং এখানে যে কেউ কিন্তু যে কোনো ধরনের আন্তর্জাতিক স্বীকৃত অর্থনৈতিক বা অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারে। তাহলে এইবার আমরা বাংলাদেশ থেকে একটু দূরে সরে যে আমরা একটু আলাপ করি। কি আলাপ করব? আমরা একটু আলাপ করি, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠন কি কি আছে। যে পৃথিবীতে এই মোমেন্টে অনেক ধরনের আন্তর্জাতিক সংগঠন আছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সংগঠনটা, তার নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এইটা আবার একটা এমসিকিউ হতে পারে। এইটা বেসিক্যালি 1985 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটা যেহেতু হচ্ছে, বা এই সংগঠন যেহেতু হচ্ছে স্পেসিফিক্যালি সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ানে কাজ করে, সদস্য রাষ্ট্র 8টা। এটি কিন্তু সদর দপ্তর তোমার কাছে মনে হতে পারে যে ভারতের দিল্লিতে অথবা ঢাকায়, না, এটা সদর দপ্তর কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ নেপাল। তো এই জায়গা থেকে আরেকটা এমসিকিউ আসতে পারে। ইন্টারন্যাশনালি আরেকটা সংগঠন খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই সংগঠনের নাম হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মানে ন্যাটোকে সংক্ষিপ্ত করলে আসবে হচ্ছে সরি, যদি আমরা পূর্ণ রূপে নিয়ে আসি, সেটা হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। এখন আরেকটা প্রতিষ্ঠান আছে যেটা ইউরোপে খুব বেশি গুরুত্বপূর্ণ। ন্যাটো কিন্তু বেসিক্যালি ইউরোপ এবং আমেরিকা, মানে স্পেশালি ইউনাইটেড স্টেটস কে নিয়ে গঠিত একটা সামরিক সংগঠন, বা সামরিক সহযোগিতা চুক্তি বা সামরিক সহযোগিতা সংগঠন। একই ভাবে একটা অর্থনৈতিক বা একটা সার্বিক সংগঠন আছে ইউরোপে, যার নাম আছে ইউরোপীয় ইউনিয়ন। এই ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। এখানে দেখো, আমরা এখানে থেকে একটা পূর্ণ নাম হিসাবে আমি হচ্ছে আরেকটা এমসিকিউ পেলাম। আবার ধরো, যখন বলছি ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে, এইখান থেকে আমরা আরেকটা এমসিকিউ পেলাম। এবং ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশে একটা কমন কারেন্সি আছে। যেমন আমার দেশের মুদ্রার নাম কি? আমার দেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। আমার পার্শ্ববর্তী দেশ ভারতের মুদ্রার নাম কি? মুদ্রার নাম হচ্ছে রুপি। যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি? যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে ডলার। আবার ইংল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। তাহলে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশের যে একটা কমন এরকম একটা মুদ্রা আছে, যার নাম আমরা বলি হচ্ছে ইউরো। হ্যাঁ, ইউরোপ থেকে নামটা আসছে, নামটাকে বলি ইউরো। এটা একটা প্রশ্ন হতে পারে। এর বাইরে আরো বেশ কিছু সাম্প্রতিক বা তথ্য আছে, যেমন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে কবে? 4 জুলাই 1776 সালে। সেকেন্ড হচ্ছে, তোমরা এখন হয়তো প্রায় গ্রিনল্যান্ডের কথা শুনতে পাও, যে ট্রাম্প প্রশাসন হচ্ছে, বা যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প, যে কিনা হচ্ছে গ্রিনল্যান্ডকে দখল করতে চায়, সেই জায়গা থেকে তুমি কিন্তু অনেক বেশি এই শব্দটা তোমার সামনে আসে। কিন্তু আসলে গ্রিনল্যান্ড কার অধীনে? বেসিক্যালি গ্রিনল্যান্ড কিন্তু এখন ডেনমার্কের অধীনে, এবং প্রশান্ত মহাদেশে, অথবা অন্যভাবে বলতে গেলে একটা কিন্তু
দ্বীপ আছে, যে দ্বীপটা হচ্ছে নিচেই মহাদেশ, মানে যে মহাদেশটা চারপাশ হচ্ছে পানি দিয়ে ঘেরা, সেই মহাদেশটা বলতে জানো, সেই মহাদেশটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এবং ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র, যে রাষ্ট্রে আমরা অনেকেই যেতে চাই, তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। তার মানে এইখান থেকে আমি আরেকটা এমসিকিউ পেলাম, যুক্তরাষ্ট্র কবে স্বাধীন হয়, গ্রিনল্যান্ড কার অধীনে ছিল, এবং প্রশান্ত দ্বীপ সবচেয়ে প্রশান্ত মহাসাগরের যে দ্বীপ মহাদেশটা আছে, বা যে মহাদেশটা সম্পূর্ণই দ্বীপ, সেটাকে আমরা বলি ওশেনিয়া। এখন হচ্ছে এই যে এতক্ষণ যখন আমরা মানব ভূগোলের কথা বললাম, মানব ভূগোলের অনেক ধরনের শাখা আছে, তিনটা শাখা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সামাজিক ভূগোল, একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল, আর একটা হচ্ছে জনসংখ্যা ভূগোল। এই তিনটা ভূগোল তিনটা বিষয় নিয়ে আলাপ করে। সামাজিক ভূগোল হচ্ছে মানুষের সামাজিক আচার আচরণ নিয়ে কথা বলে, শিল্প ভূগোল হচ্ছে অর্থনৈতিক ভূগোল হচ্ছে শিল্প নিয়ে কথা বলে, এবং মানব এবং জনসংখ্যা ভূগোল হচ্ছে মানুষ নিয়ে বেশি কথা বলে। তো এই জায়গা থেকে তিনটা, মানে এই জায়গা চ্যাপ্টার থেকে আমরা বেসিক্যালি 10 থেকে 15টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। আশা করা যায় এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে এর মধ্যেই চলে আসতে পারে। চলো আমরা এবার নেক্সট চ্যাপ্টারটা একটু দেখি। নেক্সট চ্যাপ্টারে আমাদের জন্য আছে, তার আগে আমরা একটা এমসিকিউ দেখি। যেমন একটু আগে সার্কের কথা বলছিলাম, যে সার্কের সদর দপ্তর কোথায়। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে সার্কের সদর দপ্তর ঢাকায়ও নয়, দিল্লিতেও নয়, পিন্ডিতেও নয়। সার্কের সদর দপ্তর হচ্ছে আরেকটা দক্ষিণ এশীয় রাষ্ট্র, যেটা হচ্ছে নেপাল, এবং নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এইখানে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে, যে সার্ক গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে। সার্ক গঠনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশের একজন মানুষ। উনি কে জানেন? উনি হচ্ছেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানে এই যে মেজর জিয়া, যাকে স্বাধীনতার ঘোষক বলা হয়, সেই ভদ্রলোক হচ্ছে, সেই যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি সার্ক তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এই অঞ্চলে তিনি গ্রহণ করেন। সো এই জায়গা থেকে এই প্রশ্নটা চলে আসলেও আসতে পারে।